এই গরুটার ওজন 660 কেজি। 660 কেজি। এবং কতদিন আছে আপনার এখানে এটা? এটা আমার এখানে এটা গত বছর থেকে এটা প্রায় 16 মাস আছে আমাদের এখানে। 16 মাস আছে। হ্যাঁ, গত মানে বছর আপনার বিগ সাইজের গরুর মধ্যে এটা। এটা বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু ওখানে আছে সেটা মোটামুটি 700 কেজি থেকে এখানে 400 কেজি থেকে 700 কেজির মধ্যে গরু রয়েছে। এবং এই পাশের গুলো বিগ সাইজ। এই পাশের গরু বিগ সাইজের। এখানে ম্যাক্সিমামই গরু হলো 500 থেকে 700 এর মধ্যে। আচ্ছা, আপনারা সেল তো করেন মনে হয় লাইভ ওয়েট সিস্টেম? আমরা লাইভ ওয়েটে সেল করি। লাইভ ওয়েটে কিভাবে সেল করছেন এই বছরের? এই বছরের গরুগুলো আমাদের এই বড় প্লাটিনাম গ্রুপ যেটা আমাদের 3টা ক্যাটাগরি, সিলভার ক্যাটাগরি 120 কেজি থেকে 250 কেজি, গোল্ড ক্যাটাগরি 251 কেজি থেকে 370 কেজি এবং প্লাটিনাম ক্যাটাগরি হলো 371 থেকে 700 কেজি। এই 700 কেজির গরুগুলোর পার কেজি লাইভ ওয়েট 600 টাকা। গোল্ড ক্যাটাগরি যেটা 251 থেকে আপনার 370 কেজি, এটার দাম 575 টাকা। আর ছোটটা সিলভার ক্যাটাগরিটা হলো 550 টাকা, ইনক্লুডিং পরিবহন ব্যয়। সৌজন্যে আকিজ ফিড। সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের সাপ্তাহিক আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমি যে সবুজে দাঁড়িয়ে আছি এটি গ্রামের দৃশ্য নয়, এটি রাজধানীর পাশে সাভারের আশুলিয়ার একটি অ্যাগ্রো ফার্মের চিত্র। আরমা অ্যাগ্রো ফার্ম নামে এই সমন্বিত খামারটি নিরাপদ উপায়ে উৎপাদিত দুধ, ডিম এবং মাংস পৌঁছে দিচ্ছে সাধারণ ক্রেতাদের হাতে। কিভাবে তারা কাজ করছেন এবং এই মডেলে কিভাবে তারা ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছেন সেটি নিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানের গল্প। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। রাজধানীর আশুলিয়া এলাকায় ছোট্ট পরিসরে এই একচিলতে সবুজ উঠান। এখানেই আবাসন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গড়ে তুলেছেন সমন্বিত কৃষির এক অনন্য উদাহরণ, আরমা এগ্রিকালচার লিমিটেড। এই চেষ্টায় তিনি রেখেছেন ফল, সবজি, প্রাণী সম্পদ সহ কৃষির প্রায় সব উপাদান। এখানে গ্রীষ্মের তপ্ত দুপুরে পুকুরের শান্ত জলে ঢেউ তোলে রাজহাঁস, খেতে জন্মায় নানা রকম সবজি, রয়েছে আম, কাঁঠাল, পেয়ারা সহ নানা ফলদ বাগান। বড় কথা হলো এসব উৎপাদনে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয় না। ফলে এখানে উৎপাদিত পণ্য শুধু পারিবারিক চাহিদাই পূরণ করে না, অন্যদের জন্য নিরাপদ খাবারেরও সংস্থান করতে পারে। নিজে কৃষিতে যুক্ত থাকার পাশাপাশি সন্তানদেরও কৃষিতে যুক্ত করেছেন আব্দুর রাজ্জাক, যাতে ভবিষ্যতেও বজায় থাকে কৃষির এই ধারা। সৌভাগ্য আমার হচ্ছে যে আমার বাবা এতগুলো জায়গার মধ্যে আমার জায়গার অভাব নেই বা আমার এক্সপেরিমেন্ট করার যে আমি যেখান থেকে নিজে জিনিসটা আমিও রিয়েলাইজ করছি, আমার বাবাও উনিও রিয়েলাইজ করে যাচ্ছে যে না, প্র্যাকটিক্যাল নলেজ যেটা আমার যে প্র্যাকটিক্যাল নলেজটা আছে জায়গা নিয়ে, এটা নিয়ে আমি অনেক দূর যেতে পারব। সো আমার কিউরিওসিটি আছে দেখে আমি এই পরিকল্পনাগুলো করতেছি। সো আর 10টা মানুষ যারা বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসছে, হ্যাঁ আমি চাইলে ওইখানে থাকতে পারতাম, বাট দিন শেষে আমার কিউরিওসিটিটা এখানে। এবারের কোরবানির ঈদ উপলক্ষে 250 গরু প্রস্তুত করেছেন তার খামারে। রয়েছে ছাগলও, ইতোমধ্যেই যার অনেক বিক্রি হয়ে গেছে। এখনও ক্রেতারা আসছেন পশু দেখে সংগ্রহ করতে। কৃত্রিমভাবে যে গরু যে বড় করার যে প্রবণতা, এইটা থেকে বের হয়ে এসে যেই খামারিরা আসলে মানে ঘাস খাওয়ায়, খড় খাওয়ায়, যেভাবে গরুটাকে লালন পালন করে এবং খোলামেলা পরিবেশে লালন পালন করে, তো সেটা আসলে আমরা মনে করি যে সেটা বেটার। প্রাইসও একটা ফ্যাক্ট। ধরেন খামারির তো যদি বেশি দাম হয় তাহলে তো আমরা নিতে পারা যাবে না। তো সেই কারণে যারা একটু রিজনেবল প্রাইসে এবং এই যে ফ্যাক্টরগুলো যারা মেনটেন করে, সেখানেই আসলে যাওয়া যেতে পারে। তো সেই কারণেই মানে আর কি এখানে আসছে। আব্দুর রাজ্জাকের লক্ষ্য পুরোটা বাণিজ্যিক নয়। তিনি চান আগামী প্রজন্ম সবুজে বাঁচুক, সবার খাদ্য হোক নিরাপদ। দর্শক, ঢাকার আশপাশে সমন্বিত খামার নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা এমন একটি খামারে রয়েছি, আরমা অ্যাগ্রো।
আরমা অ্যাগ্রোতে একসঙ্গে যেমন বিভিন্ন রকম কৃষি কাজ করা হচ্ছে, পাশাপাশি তারা কোরবানি উপলক্ষে গরু প্রস্তুত করেছেন। আমরা আরমা অ্যাগ্রোর স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক, তার সাথে একটু কথা বলবো, তিনি আমাদের সঙ্গে আছেন। আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার এই খামারটা আসলাম, সেটা হচ্ছে কি একদম আমাদের হচ্ছে যে রাজধানীর পাশে, ঠিক আছে। Near to Dhaka। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের আসলে কৃষি বলেন বা যে কোনো কিছুই করেন, আমাদের মূল কাস্টমারটা থাকে আসলে রাজধানী কেন্দ্রিক, যেখানে রাজধানীর আশপাশেই গড়ে উঠছে। আপনার যদি খামারটা নিয়ে প্রশ্ন করি যে কোন চিন্তা থেকে আপনার খামারটা করা, বাণিজ্যিক নাকি শুধুমাত্র কৃষির প্রতি ভালোবাসা থেকে? আমার বাবা ছিলেন থানা কৃষি কর্মকর্তা, সো ছোটবেলা থেকেই কৃষির প্রতি আমার একটা দুর্বলতা ছিল। আমি বেসিক্যালি ব্যবসা শুরু করি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে। আমার কাছে মনে হলো যে আমি আমার রুটকে কেন ভুলে যাই। এই কৃষি নিয়ে কাজ করতে গিয়ে প্রথমে আমি দেশের বাইরে জেভি করে কৃষি করবার চেষ্টা করেছি। আমি আর্জেন্টিনাতে গিয়েছি একাধিকবার, পৃথিবীর অনেক দেশ ভিজিট করে শেষ পর্যন্ত আমার বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে আমি রংপুরে সলিয়াসা বাজারে একটি বড় ল্যান্ড কিনলাম। বাট কিছুদিন পরে মনে হলো যে এই লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করতে গেলে নিবিড়ভাবে যদি ওনার পক্ষের পর্যবেক্ষণ না থাকে সেটি করা সম্ভব না। সেখানে আমি সেই ল্যান্ডটি সেল করে এই ক্ষুদ্র পরিসরে এই আশুলিয়াতে আমার মাত্র 3 একর জায়গা, এই 3 একর জায়গার প্রতি আমার উপরে এই খামারটি গড়ে তুলেছি মূলত দুটো কারণে। এক, আমি সমাজের সাধারণ মানুষদের জন্য কথা বিবেচনা করে খামারটি গড়ে তুলেছি এবং নিরাপদ খাদ্যের কথা বিবেচনা করে এই খামারটি গড়ে তুলেছি। আচ্ছা, নিরাপদ খাদ্যের কথা আপনি বললেন, নিরাপদ খাদ্যের আসলে প্রথম ধাপটা থাকে যে নিজে নিরাপদ খাদ্য খাওয়া। সেটাও তো একটা মনে হয় চিন্তা ভাবনার মধ্যে আপনার ছিল যে আপনি যেটা খাচ্ছেন সেটা নিরাপদ করতে পারছেন কতটা? যখন আমি বাজার থেকে সবজি কিনে খাচ্ছি, সেই সবজিটা চুলায় দিলে সেটা প্লাস্টিকের মতো হয়ে যাচ্ছে। তা আমার অনেক বন্ধুবান্ধব রয়েছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার কিছু শ্রদ্ধাভাজন শিক্ষক রয়েছেন, তারা আমাকে বুদ্ধি দিলেন, সো ইউ ডু সামথিং ফর দ্য সোসাইটি। এই তার একটি কথার আলোকেই আমি খামারের প্রতি মনোনিবেশ করি এবং ঢাকার অদূরে এই আশুলিয়াতে এই খামারটি আমি গড়ে তুলি। কি কি করছেন এখানে? আপনি তো যেহেতু এখানে কৃষি করছেন। এটা বেসিক্যালি এটি সমন্বিত কৃষি খামার। সমন্বিত কৃষি খামার বলতে সেখানে আমার ষাঁড় রয়েছে, মানে ক্যাটেল। এটা কুরবানি উপলক্ষে আমরা 250 ক্যাটেলের প্রতি বছর করছি। নেক্সট ইয়ারে হয়তো 400 হবে, 400 হবে। তারপরে আমাদের একটি মিট আউটলেট রয়েছে রামপুরার বনশ্রীতে। আমি বসবাস করি বনশ্রীতে, আমার অফিসও বনশ্রীতে। ডেইরি আছে, ডেইরি বলতে আমাদের বেশ কিছু গাভী রয়েছে, আমাদের মুরগি রয়েছে, মুরগির শেড রয়েছে, ডিম রয়েছে, আমাদের হাঁস রয়েছে, আমাদের একটি ছোট্ট পুকুর রয়েছে। গত বছর আমরা প্রায় 100 ছাগল বিক্রি করেছিলাম। আচ্ছা, এইবার অবশ্য ছাগলের পরিমাণটা খুব বেশি নেই, 20-25টা যা আছে সেগুলো সবই আমার বিক্রি হয়ে গেছে। আমরা এখন যে সেটা দাঁড়ায় আছি, মানে বেশিরভাগ গরুগুলো লাল রঙের এবং লাল রঙের, এগুলো সবই তো দেশি এবং দেশাল। দেশি এবং দেশাল, মানে শুধু দেশি এবং দেশাল করার কারণটা কি? শুধু দেশি এবং দেশাল করার কারণ হলো বাঙালি যেমন মাছে ভাতে বাঙালি, শিখ বাঙালির একটা সাইকোলজিক্যাল বিষয় রয়েছে যে আমি দেশি মুরগির ডিম খাবো, দেশি গরুর মাংস খাবো। আচ্ছা, এই দেশি গরুর মাংস খাবার কথা বিবেচনা করে আমি এই গরুগুলো মানে পালন করি। কিভাবে গরুগুলো কালেক্ট করা হয়, কোন পদ্ধতিতে খামারে আসে এবং তাদের সুস্থতার জন্য কি কি কাজগুলো? এটা প্রথম কথা হলো যে আমার হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া। আপনি জানেন যে বাংলাদেশের সর্ব উৎকৃষ্ট মানের গরু উৎপন্ন হয় কুষ্টিয়া এবং সিরাজগঞ্জ। আমি কুষ্টিয়া থেকে আমাদের খামারের ম্যানেজার এবং আমাদের কিছু স্টাফ রয়েছে, বিশ্বস্ত স্টাফ রয়েছে, তারা কুষ্টিয়া থেকে গরুগুলো সংগ্রহ করে। গেটের পাশে আমাদের একটা কোয়ারেন্টাইন শেড রয়েছে, সেই শেডে গরুটা 2 সপ্তাহ থাকবে, তাকে ভ্যাকসিন দেওয়া হবে, তাকে কৃমিনাশক ওষুধ দেওয়ার পরে 2 সপ্তাহ পরে গরুগুলো আমাদের এই শেডে নিয়ে আসা হবে। এই শেডে আনার পর তাকে ধীরে ধীরে আমাদের যে নিরাপদ খাদ্য, অর্থাৎ আমরা কোনো ফিড খাওয়াই না, আমরা সাইলেজ এবং দানাদার খাদ্য দিয়ে গরুগুলো পরিপালন করি। এই গরুগুলো পরিপালন করতে আমাদের কস্ট একটু বেশি পড়ে, কিন্তু এই মাংসটি নিরাপদ। আপনি দেখেন, আমরা যারা 80-র পূর্বে এসএসসি পাস করেছি, আমাদের কিন্তু শ্রেণীকক্ষে বা আমাদের সহপাঠীরা কেউ বিশেষ চাহিদা সম্পন্ন ছিল না। বাট বর্তমান আমার একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আব্দুর রাজ্জাক স্কুল অ্যান্ড কলেজ, সেখানে 850 স্টুডেন্ট রয়েছে, সেখানে অলমোস্ট 5 to 7% বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এই শিশুগুলোর এই বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার মূল কারণ আমি বলবো আনহাইজেনিক ফুড গ্রহণ। এটি কত বড় ভয়ঙ্কর বিপদ আমাদের ডেকে আনছে, মানে নীরব বিষ, যদি নীরব বিষ, সেটা কিন্তু আমরা খাচ্ছি প্রতিনিয়ত। তা আমি শুরু করেছি, আমার সন্তান এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে। দিন শেষে
দেখবেন সমাজের অধিকাংশ মানুষ এই নিরাপদ খাদ্যের দিকে আসবে। আপনারা কাস্টমারদেরকে কি কি ডিলগুলো করেন, আপনারা কীভাবে ডিলগুলো? প্রথম কথা হলো যে আমার খামারে যে একবার পশু ক্রয় করেছেন, আলহামদুলিল্লাহ তিনি প্রতি বছরই আমার খামারে আসেন। কেন আসেন সেটি যিনি ক্রেতা তিনি বলতে পারবেন। খুব সহজ কথা বললাম। আচ্ছা, অর্থাৎ একটা জিনিস মনে রাখবেন যে সমাজের একটি শ্রেণীর হাতে টাকার কোনো সমস্যা না, সমস্যা হলো নিরাপদ খাদ্য। নিরাপদ খাদ্য। সেই মানুষগুলো চেষ্টা করছে। আবার আমরা চিন্তা করেছি যে সমাজের যে মানুষগুলো বিত্তবান নয় তাদেরকে আমরা বিমুখ করি কেন। আলহামদুলিল্লাহ আমি আবাসন ব্যবসার সাথে জড়িত। এই খামারটা মূলত আমার মানসিক প্রশান্তি এবং নিজের সুস্থ থাকার জন্য, এবং পাশাপাশি কিছু মানুষকে সেই সাথে আমার কোম্পানিতে যারা কর্মরত রয়েছেন, আমার বন্ধুবান্ধব যারা রয়েছেন, তাদেরকে যেন আমি কিছুটা নিরাপদ খাবার দিতে পারি। এখানে তো যে সাইলেসটা খাওয়ান অথবা যে ফিডগুলো খাওয়ান, এগুলো কি নিজেরাই আপনারা তৈরি করে নেন এখানে, নাকি বাইরে থেকেও কিছু? না, সোর্সিং এখানে আমার খামারের প্রত্যেকটা খাবার আমার নিজের লোক দ্বারা তৈরি। আমার ধামরাইতে 30-40 বিঘা জমির লিজ নেওয়া আছে। আমাদের কিছু কন্ট্রাক্ট গ্রোয়ার আছে, হ্যাঁ, farmer। তারা আপনার সাইলেস করে মানে কাটিং করে আমার খামারে পৌঁছে দেবে। আমার খামারের 600 টন সাইলেজ রাখার সংরক্ষণের Capability ক্যাপাসিটি আছে। আচ্ছা। সেটি আমরা আমাদের নিজের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সার্বিক তত্ত্বাবধানে সেই সাইলেজগুলো আমরা সংরক্ষণ করি। গরুকে ঘাসটা তো দেওয়া হয়, ঘাসই সবুজ খাওয়াই। ঘাস, সবুজ ঘাস। ঘাসই খাওয়াই। এই সবুজ ঘাসটা মূলত আমাদের ষাঁড়দের রাখায় আমাদের গাভীদের খাওয়াই, গাভীগুলোকে খাওয়াই, গাভীগুলোকে খাওয়াই। আর গরুকে মূলত সাইলেজ এবং দানাদার। এই গরুগুলো কতদিন থাকে আপনার এখানে কুষ্টিয়া থেকে সংগ্রহ করেন? এইটা গরুগুলোর এক এক ধরনের গরু এক এক সময় পর্যন্ত রাখা হয়। যেমন ধরেন দেশি যে গরুগুলো, ছোট ছোট গরুগুলো, এক এক্সক্লুসিভ দেশি কুষ্টিয়ার জাত বা ময়মনসিংহের জাত, এই গরুগুলো আমরা 4 থেকে 5 মাস রাখি। এর বেশি সময় রাখলে গরুগুলোতে চর্বির পরিমাণটা বেশি হয়ে যায়। দেশাল গরু যেটা ক্রস এবং পাকিস্তানি ক্রস, এই গরুগুলো শাহিওয়াল, ব্রাহ্মা, এগুলো মোটামুটি 8 থেকে 10 মাস। মোটামুটি 1 বছরই থাকে আপনার 1 বছরে আমার অর্থাৎ এই যে কোরবানির সময় আপনারা পুরোটাই ফাঁকা হয়ে যাবে, অলমোস্ট ফাঁকা হয়ে যাবে। হয়তো 2, 4, 5, 10টা ছোট ছোট গরু যেটা দর্শন ধারী না, সেই গরুগুলো হয়তো অনেকে কুরবানির জন্য কিনবে না, থেকে যাবে, সেগুলো থেকে যাবে। আপনার নিশ্চয় আরো অনেক অন্য কৃষি আছে, সেগুলো নিয়ে যাবো, এবং আপনার কৃষি নিয়ে ভাবনাও আছে আপনার নিশ্চয়। জি জি, সেগুলো একটু শুনবো। আমরা দর্শকদের কাছে একটা বিরতি নিয়ে জি প্লিজ। দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুর রাজ্জাক, যিনি একজন আবাসন ব্যবসায়ী হয়েও কৃষিকে ভালোবেসে একটি সমন্বিত খামার করেছেন রাজধানীর পাশেই। আমরা তার সঙ্গে আরও কথা বলবো। এই খামার ব্যবসায় আসতে গেলে কি কি মাথায় রাখতে হবে সেগুলো আমরা শুনবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। সৌজন্যে আকিজ ফিড। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি রাজধানীর পাশেই সমন্বিত কৃষি খামার নিয়ে। আব্দুর রাজ্জাক ভাই আমাদের সঙ্গে আছেন। রাজ্জাক ভাই, আমরা একটা বিরতি নিয়ে আসলাম দর্শকদের কাছে। একটা বিষয়, সেটা হচ্ছে যে কৃষি একটা দেশের, যেহেতু আপনি ব্যবসার সঙ্গে জড়িত, আপনি এটাও জানেন যে ব্যবসা আসলে দেশের কতটুকু ব্যাকবোন, কৃষিও কতটুকু ব্যাকবোন। তো কৃষি তো মনে হয় যে আমাদের দেশে এখনো পর্যন্ত মূল জিনিসটা ধরে রাখছে আসলে কৃষি। আসলে যদি দেশ এবং জাতিকে বাঁচাতে চান সুস্থভাবে, জি, তাহলে দুটো জায়গায় আপনাদের মনোনিবেশ করতে হবে। নাম্বার 1, শিক্ষকদের সম্মান করতে হবে, শিক্ষার মানটাকে বাড়াতে হবে। পাশাপাশি এই 18 কোটি মানুষ, তাদেরকে খাদ্য ছোট্ট দিতে হবে। একটি ভূখণ্ড, সেই ছোট্ট একটি ভূখণ্ডের মানুষ, 18 কোটি মানুষ, 3 বেলা খাবারের যদি বিবেচনা করা হয়, তাহলে কৃষি এবং কৃষক এবং কৃষিবিদ এদেরকে অবহেলা করবার কোনো সুযোগ নেই। কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দিতে হবে। এই কাজগুলো যদি না করি, তাহলে আমাদের কৃষক ভাইরা বিমুখ হবেন এবং একটা পর্যায়ে বিদেশ থেকে আপনি যতই টাকা উপার্জন করেন না কেন, সেই টাকা দিয়ে খাদ্য আমদানি করে এই 18 কোটি, 20 কোটি বা 25 কোটি লোকের খাদ্যের যোগান দেওয়াটা এই দেশের যারা নেতৃত্বে থাকবেন তাদের জন্য কঠিন হবে। আচ্ছা, আমরা এখানে একটা বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। এটা ব্রাজিলিয়ান জাত। আচ্ছা, এই গরুটার ওজন 660 কেজি। 660 কেজি। এবং কতদিন আছে আপনার এখানে এটা? এটা আমার এখানে এটা গত বছর থেকে, এটা প্রায় 16 মাস আছে আমাদের। 16 মাস আছে। হ্যাঁ, গত তার মানে আপনার বিগ সাইজের গরুর মধ্যে এটা? এটা বিগ সাইজের গরু। বিগ সাইজের গরু এই সেটা মোটামুটি 700 কেজি থেকে, এখানে 400 কেজি থেকে 700 কেজির মধ্যে গরু রয়েছে। এবং এই পাশের গুলো বিগ সাইজের? এই পাশের গরু বিগ সাইজের। এটা ম্যাক্সিমামই গরু হলো 500 থেকে 700 এর মধ্যে। আচ্ছা, আপনারা সেল তো করেন মনে হয় লাইভ ওয়েট সিস্টেম? আমরা লাইভ ওয়েটে সেল করি। লাইভ ওয়েটে কিভাবে সেল করছেন এই বছরের? এই বছরের গরুগুলো আমাদের এই
বড় প্লাটিনাম গ্রুপ যেটা আমাদের তিনটা ক্যাটাগরি, সিলভার ক্যাটাগরি হ্যাঁ, 120 কেজি থেকে 250 কেজি, জি। গোল্ড ক্যাটাগরি 251 কেজি থেকে 370 কেজি, এবং প্লাটিনাম ক্যাটাগরি হলো 371 থেকে 700 কেজি। এই 700 কেজির গরুগুলোর পার কেজি লাইভ ওয়েট 600 টাকা। গোল্ড ক্যাটাগরি যেটা 251 থেকে আপনার 370 কেজি, এটার দাম 575 টাকা। জি। আর ছোটটা সিলভার ক্যাটাগরিটা হলো 550 টাকা, ইনক্লুডিং পরিবহন ব্যয়। গরুটার হচ্ছে যে পরিমাণ খাদ্য সে খেয়েছে, কেনার সময় যে পরিমাণ দাম ছিল এবং যে খরচটা আপনার হয়েছে, এটা ধরে তো একটু সামান্য এদিক ওদিক হলে আপনারা ছেড়ে দেন নাকি? হ্যাঁ, মানে সত্যি কথা বলতে কি যে আমি এই খামার করে কোটি কোটি টাকা উপার্জন করতে হবে, এটি আমার ভাবনাতে নেই। এগুলো মনে হচ্ছে যে ওই যে আমাদের মির কাদিমের যে গরু, মির কাদিম, হাসা গরু মানে আর কি, কোরবানিতে বলা হয় যে এক্সক্লুসিভ চয়েস। এক্সক্লুসিভ চয়েস। আচ্ছা, মির কাদিমের হাসা গরুর কালেকশনটা কেমন, এগুলো আপনি কিভাবে কালেক্ট করেন এবং এগুলোর স্পেশাল কোনো যত্ন থাকে কিনা? এটা স্পেশাল যত্ন বলতে খাবার মান একই, এবং আমি ওই যে বলেছি শুরুতেই যে কিছু মানুষ আমার রয়েছেন, আমার কাস্টমার কিন্তু মানে Repeated customer। আমার নিজের কাস্টমার, এরা আমার বন্ধু বান্ধব পরিচিত আত্মীয়স্বজন, আত্মীয় স্বজন, তারাই। জি। তাদের কাছ থেকে আমি আলাদা কোনো দাম রাখি না। যারা হাসা গরু পছন্দ করে তাদেরকে একই মূল্যে আমি হাসা গরু দিয়ে আচ্ছা, দিচ্ছি। হাসা গরু কেন বলি যদি আপনি আমাকে একটু বুঝায় বলতেন। এটা হাসা গরুর মূল কারণ খেয়াল করবেন, এর সব কিছু সাদা এবং একটা লালচে টেক্সচার একটু আছে। লালচে টেক্সচার আছে, এটাকেই বলে মির কাদিম বা হাসা। স্পেশালিটি কি এই গরুটা? স্পেশালিটি বলতে চামড়াটা খুব পাতলা, মাংসের পার্সেন্টেজ একটু বেশি, মাংসটা লাল কালার হয়। মাংসটা সুস্বাদু। আচ্ছা, যেমন এখনো যদি বলি, আপনি ফার্মের মুরগি আর গ্রামের একটি চড়া মুরগি, এই মানে দুটো বাড়িতে মুরগির- চড়ে বেড়াচ্ছে যে চড়ে মুরগি। বেড়ায় যে মুরগিটা আপনি জবাই করে খাচ্ছেন, আপনার গ্রামের বাড়িতে যান, একটা মুরগি চড়ে খাচ্ছে আর আপনার ফার্মের মুরগি খাচ্ছেন, এই দুইটা মুরগি রান্না করেন দুটো হাঁড়িতে, টেস্ট ডিফারেন্ট। আপনার মনে হয় কিছু দেখলাম যে আম কাঁঠাল রয়েছে, ফলজ কিছু গাছ রয়েছে, আপনি তো নিজের কিচেনের সবজিটা মনে হয় আপনার এখান থেকে। আমি আলহামদুলিল্লাহ শুধু ইলিশ মাছ, সামুদ্রিক কিছু মাছ, নদীর কিছু মাছ ছাড়া আমি কোনো কিছু বাইরের খাই না। 8 বছরে আমি যদি বলি যে সবজিতে আমার লস হয়েছে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা, কারণ আমি যে পরিমাণ বাজারে যে সবজিটা তরতাজা পাচ্ছি, আমার সবজিটা কিন্তু তরতাজা না, কিন্তু সেটা স্বাস্থ্যসম্মত। এখন বাংলাদেশে অনেক শিক্ষিত যুবক তৈরি হচ্ছে, শিক্ষিত উদ্যোক্তা তৈরি হচ্ছে, যারা আসলে কৃষিটাকে ভালোবেসে আসছে, বুঝে আসছে। তো এইটা অবশ্যই একটা গুড সাইন কিনা? এবং আপনি আরেকটা গ্রুপকে হোল্ড করেন যারা ব্যবসায়ী, তারা হয়তো অনেকে শুধুমাত্র লাভজনক ব্যবসাটাই করছে, কৃষির দিকে তারা অনেকেই আসছে না, অথবা অনেকে জানেনই না। মানে কৃষিতে সে ভোক্তা, কিন্তু সে শিল্পে হয়তো সে উদ্যোক্তা। তাদের প্রতি অথবা যারা আসতে চান তাদের প্রতি আপনার উপদেশটা কি হবে? ধন্যবাদ। ওসিয়তটা কি হবে? চমৎকার একটি প্রশ্ন। আমি যে সমস্ত নতুন উদ্যোক্তা রয়েছে বা আসতে চাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা প্রথম 5টি বছর জেল খাটুন, অর্থাৎ যে কাজটি কমপক্ষে 10 বছর আপনার করবার ইচ্ছে নেই, সেই কাজটির পিছনে আপনার 10 মিনিটও সময় ব্যয় করবার কোনো প্রয়োজন নেই। এবং শুরুটা করবেন খুব ছোট্ট, হয়তো আপনি 2টো বা 4টা গরু বা গাভী নিয়ে আপনি শুরু করেন, শিখুক আগে এবং নিজে। আপনি প্রতিনিয়ত, আপনাকে স্টাডি করা লাগবে না, কৃষিবিদদের পরামর্শ আপনি নেন, কিন্তু আপনি নিজে যখন একটা গরু বা 2টি গরু পালবেন, গরুর কি কি প্রতিবন্ধকতা আছে সেগুলো আপনি কিন্তু নিজে রিয়েলাইজ করবেন। এই রিয়েলাইজ করতে করতে আপনি যত শিখবেন, আস্তে আস্তে আপনার খামারটাকে বাড়ান, দিন শেষে আপনি হয়তো 100-200 লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেও পারেন, পারবেনই ইনশাল্লাহ। জি। আর আপনি যদি শুরুতেই অনেক বড় একটি পরিকল্পনা নিয়ে কয়েকশো কোটি অথবা কয়েক কোটি টাকা নিয়ে শুরু করেন, আফটার 2 or 3 ইয়ার্স আপনি পথের ভিখারি হবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনাকেও ধন্যবাদ, সেই সঙ্গে দর্শকদেরকেও ধন্যবাদ জানাই। দেশ এগিয়ে যাবে সৎ মানুষের দ্বারা, এবং দেশ আমরা এগিয়ে যাবে যারা দেশকে ভালোবাসেন, দেশ এগিয়ে যাবে যারা প্রকৃতি এবং শিক্ষাকে ভালোবাসেন। ধন্যবাদ সকলকে। আমরা প্রত্যাশা করবো এতটুকু যে আপনাদের মতো যারা ব্যবসায়ী আছেন তারা অন্ততপক্ষে সবুজের প্রতি, কৃষির প্রতি একটা ভালোবাসা রাখবেন। এই প্রত্যাশা আমারও রইল। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, আমরা কথা বললাম আব্দুর রাজ্জাক ভাই, যিনি একজন আবাসন ব্যবসায়ী, কিন্তু আবাসন ব্যবসাটা তার পেশা, তার নেশা হচ্ছে কৃষি। যেটি তিনি বললেন যে তিনি আসলে মূলত কৃষিতে এসেছেন একটা সামাজিক দায়বদ্ধতা থেকে, একটা পারিবারিক দায়বদ্ধতা থেকে, যেন তিনি সবাইকে ভালো খাবারটি খাওয়াতে পারেন এবং নিজে ভালো খাবার খেতে পারেন। তার এখানে সব কিছু প্রাকৃতিকভাবে চলছে এবং তিনি বলছেন বাঁচতে হলে আসলে সবাইকে কৃষিতেই ফিরতে হবে। তার এই স্বপ্ন বাঁচুক, তার এই খামার আরও এগিয়ে যাক এবং তার মতো উদ্যোক্তা যারা হতে চান তারা তাকে
অনুসরণ করে এগিয়ে যান, সেই প্রত্যাশা রেখে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিড।